শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের গুরুত্বপূর্ণ মামলার রায় কাল সর্বোচ্চ শাস্তির পাশাপাশি সম্পদ বাজেয়াপ্ত চেয়েছে প্রসিকিউশন। শেখ হাসিনার মামলার রায় ঘিরে ট্রাইব্যুনাল এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা জোরদার। ককটেল ছুড়লে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের। জন আকাঙ্ক্ষা পূরণে ভোটের বিকল্প দেখে না বিএনপি, একটি দলের জন্য নিশ্চিত হচ্ছে না লেভেল প্লেইং ফিল্ড, অভিযোগ জামায়াতের। রাজনৈতিক দলগুলো সহযোগিতা ছাড়া সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয়, মন্তব্য সিইসির। আরো 12টি দলের সাথে সংলাপ। পোশাকের আগে পুলিশ বাহিনীর মানসিকতা পরিবর্তন জরুরি, উন্নত প্রশিক্ষণ এবং ভালো কাজের পরিবেশের তাগিদ বিশ্লেষকদের। এবং চট্টগ্রামের সীতাকুণ্ডের মীরের হাটে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কা, এতে প্রাণ গেল 6 জনের, আহত অন্তত 20 জন। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত, আর সাথে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। বহুল আলোচিত এবং প্রতীক্ষিত জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আগামীকাল শেখ হাসিনা সহ 3 আসামির রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার অন্য 2 আসামি আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। রায় সর্বোচ্চ শাস্তির পাশাপাশি আসামিদের সম্পদ বাজেয়াপ্ত চেয়েছে প্রসিকিউশন। 24 জুলাইয়ের দুর্বার গণ আন্দোলন দমাতে আইন শৃঙ্খলা বাহিনীর নির্মমতায় প্রাণ হারান অন্তত 1400 মানুষ আর আহত হন অন্তত 25,000। উত্তাল আন্দোলনের মুখে 5ই আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। ওই সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধে নেতৃত্ব দেওয়ার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। হত্যার নির্দেশ, উস্কানিসহ 5 অভিযোগে 10 জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ। চলে 23 অক্টোবর পর্যন্ত। আদালতে সাক্ষ্য দেন 54 জন। আসামি হিসেবে থাকা সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন হন রাজসাক্ষী। এই মামলায় এবার রায়ের অপেক্ষা, সবার চোখ এখন এই রায়ে। ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে শেখ হাসিনা সহ 3 আসামির মামলার রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি। যদি আসামি পলাতক হয় তাহলে রায় প্রদানের পর থেকে 30 দিনের মধ্যে উনি আপিল করতে পারবেন, যদি উনি গ্রেফতার হন অথবা উনি ট্রাইব্যুনালে এসে সারেন্ডার করেন। আদারওয়াইজ স্টেট ডিফেন্সের অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল ফাইল করার কোনো এখতিয়ার নেই। মামলা প্রমাণে সক্ষম দাবি করে প্রসিকিউশনের আশা সর্বোচ্চ সাজার। তারা বলছে, নারী হিসেবে অনুকম্পার সুযোগ নেই শেখ হাসিনার। ক্রিমিনাল জুডিসপ্রুডেন্স যেটা আমাদের দেশে সিআরপিসি আছে, সেখানে জামিন প্রদানের ক্ষেত্রে নারীকে, অসুস্থকে এবং কিশোর বালক শিশুদেরকে প্রিভিলেজ দেওয়া আছে, কিন্তু রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নাই, আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই। তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে। প্রসিকিউশন অবশ্যই মনে করে যে এই 5টি অভিযোগে আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি এবং প্রসিকিউশন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে। আশা করছি যে কালকেই এই ট্রাইব্যুনাল উক্ত মামলার রায় ঘোষণা করবেন। রায় শেখ হাসিনার সাজা হলে সেই পরোয়ানা ইন্টারপোলে পাঠানো হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি ঘিরে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে, এরই মধ্যে বেশ কিছু এলাকায় অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে কয়েকটি ককটেল, গ্রেফতার করা হয়েছে নাশকতার সন্দেহে অনেককে। সব ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা হবে আগামীকাল। এ ঘটনাকে ঘিরে আজ ও আগামীকাল সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।
কর্মসূচি ঘিরে রাজধানীতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমন পরিস্থিতির মধ্যেই ২৪ ঘন্টায় বেশ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ সহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশের দাবি, ২-১টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যানবাহনে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটিয়ে তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা এসব বিষয়ে সজাগ রয়েছি এবং আমাদের তৎপরতা এবং জনগণের সহায়তা ইতিমধ্যে এরকম বেশ কিছু ঘটনা আমরা নস্যাৎ করতে সক্ষম হয়েছি। বেশ কিছু এলাকায় অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে কয়েকটি ককটেল। নাশকতার সন্দেহে অনেককে আটক করা হয়েছে। সোমবার রাজধানীর সব গুরুত্বপূর্ণ পয়েন্ট ও ট্রাইব্যুনালের আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এদিকে বরিশাল জেলা পুলিশ লাইন্সে আইনশৃঙ্খলা বাহিনী সহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিক তা কার্যকর করা হবে। ট্রাইব্যুনাল কি রায় দেয় তা আমরা তো জানি না, বাট রায় যাই দেয় কার্যকরী হবে এবং জনগণ এবং এই হেতু সবাই এটা মেনে নিবে। বিশৃঙ্খলা ঠেকাতে অনেক তারা পুরোটা প্রস্তুত। দেশে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে বলেও জানান তিনি। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। জনগণ পুলিশ এবং যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বিকেলে বেতার বার্তায় কমিশনার এমন নির্দেশনা দেন বলে জানা গেছে। এ বিষয়ে গণমাধ্যমে ডিএমপি কমিশনার বলেন, কেউ বাসে আগুন দিলে, ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে তিনি ওয়্যারলেসে নির্দেশ দিয়েছেন। এটা আইনসম্মত বলেও জানান তিনি। 5 দিন আগে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ একই ধরনের নির্দেশনা দিলে তা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। এদিকে সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে, এজন্য কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। আর এই কর্মসূচি ঘিরে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। নিরাপত্তা ব্যবস্থার খবর জানাতে এই মুহূর্তে হাইকোর্ট এলাকায় আছেন সহকর্মী পার্থ সাহা, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। পার্থ, ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, সেই সাথে সেই এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক আছে কিনা, সবকিছু মিলে একটু জানাবেন আমাদের। রেদনা, আমি বর্তমানে অবস্থান করছি হাইকোর্টের যে মাজার গেটটি রয়েছে, ঠিক মাজার গেটের সামনে। এই জায়গাটি কিন্তু পুরোপুরি নিরাপত্তার চাদরে কিন্তু মরিয়ে রাখা হয়েছে। পুলিশ, বিজেপি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তাদের কিন্তু সতর্ক অবস্থান এই জায়গাটিতে লক্ষ্য করছি। আপনি জানেন, আগামীকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের যে মানবতা বিরোধী যে মামলাটি করা হয়েছে, সেই মামলার রায় ঘোষণা করা হবে। সেই রায় ঘোষণা কেন্দ্র করেই মূলত হাইকোর্টের যে এরিয়াটি রয়েছে, সেই এরিয়াতে নিরাপত্তার চাদরে কিন্তু একরকম মরিয়ে রাখা হয়েছে। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, এই যে মানবতা বিরোধী মামলাটি ট্রাইব্যুনালে দায়ের করা হয়, তারপর থেকেই কিন্তু যে মামলার যে কার্যক্রম সেটি চলমান থাকে এবং গত 13ই নভেম্বর দুপুর 12:09 ট্রাইব্যুনালের 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারক প্যানেল সেটি কিন্তু এই গতকাল যে দিনটি রয়েছে 17ই নভেম্বর, সেই দিনটি কিন্তু ধার্য করে। সেই ধারাবাহিকতায় আর কয়েক ঘন্টা পরেই কিন্তু সেই রায় ঘোষণা হবে। সেটি মাথায় রেখে হাইকোর্টের যে গেটগুলো রয়েছে, যে প্রবেশদ্বারগুলো রয়েছে, সেই প্রবেশদ্বারে একরকম নিরাপত্তা বেষ্টনী, নিরাপত্তার চাদরে কিন্তু মুড়িয়ে রাখা হয়েছে। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, এই ট্রাইব্যুনাল ঘিরে যেন কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে সেনা নিবাসে কিন্তু একটি চিঠি পাঠানো হয়েছে, যেন এই ট্রাইব্যুনাল ঘিরে এই ট্রাইব্যুনালের নিরাপত্তা নিশ্চিতের জন্য যেন এই ট্রাইব্যুনালে বা সেনাবাহিনী মোতায়েন করা হয়, সে বিষয়ে কিন্তু একটি চিঠি পাঠানো হয়েছে। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, বর্তমানে প্রতিটি প্রবেশদ্বারে আমরা দেখতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হাইকোর্ট এবং মৎস্য ভবন থেকে হাইকোর্টের যেই সড়কটি রয়েছে, প্রতিটি সড়কেই পুলিশ প্রশাসনের যে সতর্ক অবস্থান সেটি লক্ষ্য করা যাচ্ছে। সেই সাথে এই যে মাজার গেটে আমি অবস্থান করছি, এই মাজার গেটেও কিন্তু 1 প্লাটুন বিজিপি মোতায়েন করা রয়েছে। সেই সাথে পুরো রাজধানীতে কিন্তু অতিরিক্ত 6
4,000 পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে। মূলত এই যে রায়টি, সেই রায়টি মূলত কালকে ঘোষণা করা হবে এবং সাংস্কৃতিক মন্ত্রণালয়ের তরফ থেকে কিন্তু নিশ্চিত করা হয়েছে এই রায় ঘোষণার পুরো কার্যক্রম ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে পুরো বিশ্ব যেন দেখতে পারে সেই ব্যবস্থাও কিন্তু করা হবে। প্রেরণা, এই ছিল আমার কাছে হাইকোর্টের মাজার গেট থেকে বর্তমানে সর্বশেষ। পার্থ, ধন্যবাদ আপনাকে। শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে সারা দেশে আতঙ্ক বিরাজ করছে। এই সংকট রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের আকাঙ্ক্ষা পূরণে নির্বাচনই একমাত্র পথ বলে মন্তব্য করেছেন তিনি। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এ অনুষ্ঠান সভায় মাওলানা ভাসানীকে নিয়ে আওয়ামী লীগের সমালোচনার জবাব দেন বিএনপি নেতারা। গণতন্ত্রের পথে কোন রকম বাধা সৃষ্টি করা একেবারেই এই দেশের জনগণ সহ্য করবে না। কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেনি, সবসময় কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের সঙ্গে ছিলেন। এ সময় দেশের সার্বিক পরিস্থিতি খারাপ উল্লেখ করে বিএনপি মহাসচিব দেশের অর্থনীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেন। হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে, রায় বেরোবে, এই নিয়ে একটা চরম আতঙ্ক সারা দেশে বিরাজ করছে। এই নিয়ে কোনো অপেক্ষা রাখে না। বলেন, সকল সংকট থেকে মুক্তির একমাত্র উপায় রাজনৈতিক দলের সরকার গঠন। পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বিলম্বিত করতে চায়। এদিকে পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়ন মাঠে আয়োজিত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নদীবন্দর ও সমুদ্র বন্দর ক্রমান্বয়ে বিদেশিদের হাতে গেলে দেশের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়বে। শেখ হাসিনা চুক্তির শর্তগুলো বাংলাদেশের মানুষকে জানাতেন না। এখন যদি সেই পরিস্থিতি চলে আসে, নদী বন্দর, সমুদ্র বন্দর যদি ক্রমান্বয়ে বিদেশিদের হাতে যেতে থাকে, তাহলেও তো এটা নিরাপত্তার প্রশ্ন, তাহলেও তো এটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন। পরে তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আব্দুল গনি নামে এক ব্যক্তির পাশে দাঁড়াতে পরিবারটির সাথে দেখা করেন রুহুল কবির রিজভী। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের আকাঙ্ক্ষা আংশিক পূরণ হয়েছে, তবে গণভোট আগে না দেয়ায় দেশে সংশয় তৈরি হয়েছে, এমনটা মনে করে জামায়াত সহ 8টি ইসলামী দল। কোনো রাজনৈতিক চাপ যাতে নতুন রাষ্ট্র কাঠামোকে ভেস্তে দিতে না পারে, এ ব্যাপারে সরকারকে সজাগ থাকার আহ্বান জানিয়েছে দলগুলো। জাতিকে সংস্কারের পক্ষে জুলাই সনদের স্বীকৃতিতে হ্যাঁ ভোট দিতে কাজ করে যাবে 8 দল। জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবি ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে ঘণ্টাব্যাপী বৈঠক করে জামায়াত ইসলামী সহ 8 সমমনা দল। শীর্ষ নেতাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় 8 দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। গোলাম পরোয়ার জানান, প্রধান উপদেষ্টার ভাষণে 8 দলের আংশিক দাবি পূরণ হয়েছে। প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন জাতির উদ্দেশ্যে জানতে পেরে অধীর আগ্রহে অপেক্ষা করেছিল যে ওনার ভাষণেই হয়তো রাজনৈতিক সংকটের সমাধান হবে। সেই ভাষণ আজকের শীর্ষ নেতৃবৃন্দ পর্যালোচনা করেছেন সবাই খোলামেলা। সেই পর্যালোচনায় আমাদের এসেছে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের 8 দলের যে আন্দোলন ছিল, জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা আংশিক পূর্ণ হয়েছে। এদিকে দলকে খুশি করতে গিয়ে সরকার নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারছে না বলে অভিযোগ করেন তিনি। সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। একটি দলকে খুশি করার জন্য কোনো গোপন সলা পরামর্শে হয়তো এই কাজটা চলছে। এ ব্যাপারে প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা চাইব নির্বাচনে যেন লেভেল প্লেইং ফিল্ডটা বজায় থাকে। আন্দোলনের কারণে জাতীয় নির্বাচন প্রভাবিত হবে না উল্লেখ করে গোলাম পরোয়ার বলেন, সংস্কারের স্বীকৃতির জন্য জনগণকে গণভোটে হ্যাঁ বলার জন্য উদ্বুদ্ধ করবে 8 দল। জুলাই সনদের আইনি ভিত্তির প্রয়োজনে যে গণভোটটা যখন হবে, এই গণভোটের সংস্কারের পক্ষে আমরা সবাই হা বলব এবং জাতিকে আমরা হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব, কারণ আমরা সংস্কারের পক্ষে ছিলাম। উপদেষ্টারা কোনো দলের কথায় সরকারকে ভুল পথে পরিচালিত করলে তার জন্য জবাবদিহি করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। জাতীয় নির্বাচন ইনশাল্লাহ প্রভাবিত হবে না, বরং। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন। একথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। আরও 12টি রাজনৈতিক দলের সাথে সংলাপে এসব কথা বলেন তিনি। দ্রুত গতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে ছুটছে দেশ। তারই প্রস্তুতি চলছে নির্বাচন কমিশনে। অবাধ, সুষ্ঠু আর গ্রহণযোগ্য নির্বাচনের আকাঙ্ক্ষা নিয়ে সুধীজন, সুশীল সমাজের প্রতিনিধি সহ রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় রোববার 12টি দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়। সকালে এতে অংশ নেয় গণফোরাম, গণফ্রন্ট, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বিএসপি ও বাংলাদেশ জাতীয় পার্টি। সংলাপের শুরুতে জটিলতা তৈরি হয় ইসলামী ঐক্যজোটের 2 দাবিদার নিয়ে। পরে কমিশনের আমন্ত্রণ পত্র দেখে এক পক্ষকে বিদায় করা হয় অনুষ্ঠান থেকে। গণভোট যেন শেষ পর্যন্ত হাস্যকর কিছুতে পরিণত না হয়, সেই বিষয়ে কমিশনকে সজাগ থাকার আহ্বান জানান রাজনৈতিক দলের প্রতিনিধিরা। কথা বলেন অতীতের বিতর্কিত নির্বাচন নিয়েও। কালো টাকা, ক্ষমতার দাপট, পেশি শক্তি ও প্রশাসনিক প্রভাব ভোট নির্ধারণ করে, তাহলে রাষ্ট্র ক্ষমতায় আসে এমন মানুষ যারা জনগণের নয়, দলীয় স্বার্থ রক্ষা করে। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, 6 নির্বাচনকালীন প্রশাসনকে দল নিরপেক্ষভাবে পুনর্গঠন করা। আমরা আশা করি আপনাদের প্রত্যাশিত সহযোগিতা আমরা পাবো। এই সুষ্ঠু নির্বাচন দেওয়ার একটা জাতীয় বিষয়, জাতি হিসাবে আমরা একসাথে কাজ করে ইনশাল্লাহ কামিয়াব হব। দুপুরে অংশ নেয় বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, ইসলামী আন্দোলন সহ 6টি দল। আলোচনা শেষে কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বর্তমান সরকার দেশটাকে বিভক্ত করে ফেলেছে বলে মন্তব্য করেন। শেখ হাসিনার পতন হয়েছে বলে মুক্তিযুদ্ধ হারিয়ে যায় নাই। জয় বাংলা বলে যে দেশকে আমরা স্বাধীন করেছি, আপনার জয় বাংলা পছন্দ না হতে পারে, কিন্তু সেই জয় বাংলা বলার জন্য আপনি জেলখানায় নেবেন, ভাবিকালের ইতিহাসের কাছে কি জবাব দেবেন? পরে দিনের সমাপনী বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। পাল্টে গেল মেট্রোপলিটন ও রেঞ্জ পুলিশের পোশাক। শনিবার আনুষ্ঠানিকভাবে এই পোশাক পরিবর্তন ঘটলেও ছুটির দিন হয় বিষয়টি তত দৃশ্যমান হয়নি। অবশ্য এখনই পাল্টাচ্ছে না পুলিশের বিশেষায়িত ইউনিটগুলোর পোশাক। আর সব থানায় এখনও নতুন পোশাক সরবরাহ শেষ না হওয়ায় অনেকেই আগের পোশাকে দায়িত্ব পালন করছেন বলছে ডিএমপি। বিশ্লেষকরা বলছেন যে পোশাকের আগে পুলিশের দরকার উন্নত প্রশিক্ষণ এবং ভালো কাজের পরিবেশ। জুলাই অভ্যুত্থানের সময় পুলিশের বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ ও সমালোচনায় বাহিনীর পোশাকের রং পরিবর্তনের দাবি ওঠে। অন্তর্বর্তী সরকার চলতি বছরের শুরুতে বাংলাদেশ পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। সরকারের অনুমোদন করা লোহার বর্ণের নতুন পোশাকেই পুলিশ সদস্যরা পরতে শুরু করেছেন। শনিবার আনুষ্ঠানিকভাবে এ পোশাকে কার্যক্রম শুরু হলেও রবিবার থেকে মাঠ পর্যায়ে তা দৃশ্যমান হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। সরেজমিনে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে লোহার রঙের নতুন পোশাকে হাতে গোনা 2-4 জন পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায়। তবে সব থানায় এখনও নতুন পোশাক সরবরাহ শেষ না হয় অনেকেই আগের পোশাকে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের একটা সরকারি সিদ্ধান্ত এসেছে, সেই অনুযায়ী আমরা চেষ্টা করছি আমাদের পুলিশ সদস্যদের এই নতুন পোশাকের একেবারে শীতকালীন পোশাক যেন তারা পায়, সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং আপনারা দেখেছেন গতকাল থেকে অনেকেই এই নতুন পোশাক পরিধান করে তাদের দায়িত্ব পালন করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন পোশাক নিয়ে নেতিবাচক মন্তব্য সম্পর্কে ডিএমপির এই মুখপাত্র জানান, রং মুখ্য বিষয় নয়, পোশাকের মর্যাদা রক্ষা করাই তাদের একমাত্র উদ্দেশ্য। পুলিশ সদস্য হিসেবে আমরা খুব ডিসিপ্লিনড ফোর্সের একটা অংশ, সেই হিসাবে সরকার কর্তৃক নির্ধারিত যে পোশাক আমাদের জন্য বরাদ্দ দেওয়া হয় আমরা সেই পোশাক পরিধান করব এবং সেটাতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করব। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের পোশাক হয়েছে লৌহ বর্ণের। জানা গেছে প্রথমে মেট্রোপলিটন এলাকা, পরবর্তী সময়ে পুলিশের সব ইউনিট নতুন পোশাক পাবে। প্রত্যেক পুলিশ সদস্যকে 3 সেট করে পোশাক দেয়া হচ্ছে। পোশাকের সঙ্গে থাকছে 1 সেট বুট, বেল্ট ও ক্যাপ। প্রত্যেক সদস্যের নতুন পোশাক বাবদ খরচ পুলিশের বাজেট থেকে ব্যয় করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, পোশাকের আগে পুলিশের দরকার উন্নত প্রশিক্ষণ ও ভালো কাজের পরিবেশ।
পুলিশের মানসিকতা পরিবর্তন জরুরি। যারাই পুলিশের এই নতুন পোশাকের উদ্যোগটা নিলেন তারা এই উদ্যোগটাও নেবেন যে নতুন রঙের পোশাক পরে পুলিশ আগে যে বিতর্কিত ভূমিকা পালন করেছে বা যে সমস্ত অভিযোগে তারা অভিযুক্ত ছিল এই বিতর্ক কিংবা অভিযোগগুলোর কোনো পুনরাবৃত্তি ঘটবে না। শেখ হাসিনার শাসনামলে পুলিশকে অনুগত বাহিনী হিসেবে ব্যবহারের অভিযোগ রয়েছে। জুলাই আন্দোলন শুরু হওয়ার পর অতি উৎসাহী কর্মকর্তারা নির্বিচারে ছাত্র জনতার উপর গুলি চালানোর নির্দেশ দেন। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ বাস দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 20 যাত্রী। দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহত এবং নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। দুর্ঘটনার পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী যানবাহনে দেখা যায় তীব্র যানজট। চট্টগ্রামের সীতাকুণ্ডের বটতলা এলাকায় রবিবার সন্ধ্যায় ঘটে ভয়াবহ দুর্ঘটনা। ঢাকা থেকে চট্টগ্রামগামী সিডিএম পরিবহনের একটি বাস ওভারটেক করার সময় সামনে থাকা ট্রাকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান 5 যাত্রী। পরে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরও একজনের। লরির পেছনে মারা দিচ্ছে, মারার পরে এটা করে অ্যাক্সিডেন্ট হয়েছে। মানুষ অনেক আহত হয়েছে, মারা গেছে এখন 6 জন, আরো অনেকজন মানে অসুস্থ হয়ে গেছে, অনেকের হাড় ভেঙে গেছে। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় 40 জন যাত্রী ছিলেন। আহত হয়েছেন অন্তত 20 জন। সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আহত 2 জনের অবস্থা আশঙ্কাজনক। আমরা সাথে সাথে মেসেজ পাই, আমরা আমাদের লোকজনরা চলে যাই। সেখানে পৌঁছানোর পর দেখা গেল যে লোকজন বিভিন্ন আহত অবস্থা আছে, অনেক লোকজন আহত অবস্থা আছে। আমরা গাড়ির ভিতর থেকে 2 জনকে উদ্ধার করছি এবং 4 জনকে মৃত অবস্থায় উদ্ধার করছি। বাসটি উদ্ধার কার্যক্রম পরিচালনা করে কুমিরা হাইওয়ে থানা ও ট্রাফিক পুলিশ। যারা নিহত হয়েছেন বাস দুর্ঘটনায়, এর মধ্যে 3 জনের পরিচয় শনাক্ত করতে পেরেছি, আর বাকিদের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দেখা দেয় তীব্র যানজট। ডিবিসি নিউজ ডেস্ক। শীতের আগেই পর্যটকের আগমন বাড়তে শুরু করেছে সুন্দরবনে। আর এই মৌসুম ঘিরে দেশি বিদেশি পর্যটকের পদচারণায় মুখর থাকে বিশ্ব ঐতিহ্য ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। বন বিভাগ বলছে এরই মধ্যে পর্যটকের আগমন বাড়ছে। এছাড়াও শুক্রবার এবং শনিবার সরকারি ছুটি থাকায় এই বনে পর্যটকদের আনাগোনা বেশি। বিশ্ব ঐতিহ্য ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। শীতের আগমনীতে ভিড় বাড়তে শুরু করেছে এই বনেও। ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর হয়ে উঠতে শুরু করেছে করমজল, কটকা, কচিখালী, হিরন পয়েন্ট, হারবাড়িয়া সহ বিভিন্ন আকর্ষণীয় পর্যটন স্পট। বনের ভেতরে ফুড ট্রেলার দিয়ে পর্যটকরা বনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী, বনের মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করছে। পরিবারের সবাই মিলে আসছে আর কি। শীতের শুরু এই টাইমটা আর কি মানে খুবই ভালো। সেখানে আমরা দেখেছি ভিত্তিগতভাবে বানর, হরিণ, তারপর আপনার বিভিন্ন প্রজাতির পশু, আবার রঙে বেরঙে গাছ। পারিবারিকভাবে পরিবারের সবাই মিলে সুন্দরবন দেখার উদ্দেশ্যে তো দেখলাম, ঘুরলাম, সবাই মিলে ভালোই লাগলো। পর্যটকদের জন্য নিরাপত্তা সহ নানা ব্যবস্থা নিয়েছে বন বিভাগ ও ট্যুরিস্ট পুলিশ। অতিরিক্ত যাত্রী যাতে কোনো বোটে যাতে চলাচল না করতে পারে, আমরা সেই ব্যাপারে মালিক সমিতি, এখানে বোট মালিক সমিতির সাথে কথা বলেছি এবং আমরা নিয়মিত তত্ত্বাবধান করছি। আমরা 24 ঘন্টায় এখানে পর্যটকদের সেবায় নিয়োজিত আছি। শীতের মৌসুমে সুন্দরবনে আরও পর্যটক বাড়বে এমনটা প্রত্যাশা প্রশাসনেরও। পর্যটক আসা শুরু হয়ে গেছে, আশা করি আরও শীত মৌসুম আসবে এবং ছেলে মেয়েদের পরীক্ষা শেষ হয়ে গেলে আর প্রচুর পর্যটক আসবে। এখনই যথেষ্ট ভালো পর্যটক আসতেছে। তাদের নিরাপত্তার জন্য আমরা শারীরিকভাবে সহযোগিতা করে যাচ্ছি। আমাদের সব জায়গায় ব্যানার পোস্টিং দেওয়া আছে যেন এর বাইরে যাবেন না, এখানে থাকলে নিরাপদ থাকবে। পরিবেশের ভারসাম্য নষ্ট না করে পর্যটকদের ভ্রমণের আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। দেশের অর্থনীতি আগের চেয়ে ভালো অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU এর বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতি আগের চেয়ে ভালো অবস্থায় রয়েছে। রিজার্ভ, রেমিটেন্স এবং রপ্তানি বেড়েছে। এই অর্থনৈতিক অগ্রগতির স্বীকৃতি IMFও দিয়েছে। অর্থ উপদেষ্টা দেশের অর্থনৈতিক সূচকের উন্নতি তুলে ধরে বলেন,
মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে কমে এসেছে। এদিকে একই অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্রতিবেদনের জন্য প্রিন্ট, টিভি এবং অনলাইন মিডিয়া সাংবাদিকদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন অর্থ উপদেষ্টা। এবার টেলিভিশন ক্যাটাগরিতে 8টি পুরস্কারের মধ্যে 3টি পেয়েছে ডিবিসি নিউজ। অপরাধ ক্যাটাগরিতে ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষ, সিনিয়র রিপোর্টার ইউসুফ রানা এবং শাহ ইমন এই পুরস্কার পান। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।